চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে বঙ্গবন্ধুর টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ। প্রকল্পের অগ্রগতি ৭৩%। সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার তাগিদ। পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে আরেক ধাপ এগোলো দেশ। রূপপুরে প্রথম ইউনিটের চুল্লি বসছে রোববার। ২০২৩ সাল থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন ৬ কোটি মানুষ। বোর্ড প্রধানের মদদে যশোর শিক্ষা বোর্ডে ২.৫ কোটি টাকার চেক জালিয়াতির অভিযোগ। অস্বীকার চেয়ারম্যানের। ৫ সদস্যের তদন্ত কমিটি। মাছ ধরার নিষেধাজ্ঞায় হাজার হাজার জেলের আয়ের পথ বন্ধ। সংসার খরচ মেটাতে হিমশিম অবস্থা। ঋণের কিস্তি দিতে গিয়ে বাড়ছে দেনা। শুধু চাল নয়, অর্থ সহায়তার দাবি। এবং গোপালগঞ্জে মধুমতি নদীর ভাঙনের কবলে ঐতিহ্যবাহী ভাটিয়াপাড়া বাজার। মুহূর্তেই বিলীন ২৫টি দোকান। প্রতিরোধে দ্রুত পদক্ষেপ নেওয়ার দাবি। বাংলার সময়ের সঙ্গে আছি আমি জান্নাতুল সাদিয়া। চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে বঙ্গবন্ধুর টানেলে দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ হয়েছে। প্রথম সুড়ঙ্গ খনন করতে যে সময় লেগেছিল তার থেকে ৭ মাস কম সময়ে শেষ হলো দ্বিতীয়টির কাজ। সব মিলিয়ে টানেলের সার্বিক কাজের ৭৩% শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। বিস্তারিত জানাচ্ছেন পার্থপ্রতিম বিশ্বাস। চট্টগ্রামের কর্ণফুলী টানেলের মাটির নিচ দিয়ে দ্বিতীয় টিউবের বোরিং মেশিনের মাধ্যমে খনন কাজ শেষ। বোরিং মেশিনের মাধ্যমে প্রথম টিউবের কাজ শেষ করতে ১৭ মাস সময় লেগেছিল, কিন্তু আনোয়ারা প্রান্ত থেকে খনন কাজ শুরু করে পতেঙ্গা প্রান্তে এসে দ্বিতীয় টিউবের কাজ শেষ করতে সময় লেগেছে ১০ মাস। দুটি সুড়ঙ্গের কাজ শেষ হওয়ার মাধ্যমে টানেলের জটিল অংশের কাজ শেষ। এখন বাকি রাস্তা তৈরি ও অন্যান্য কাজ। নদীর তলদেশ দিয়ে ১৮ থেকে ৩১ মিটার গভীরতায় সুড়ঙ্গ তৈরি করা হচ্ছে, প্রতিটি ৩৫ ফুট প্রশস্ত ও ১৬ ফুট উচ্চতার। নদীর তলদেশে নির্মাণাধীন দেশের প্রথম টানেলের ব্যয় ধরা হয়েছে ১০,৩৭৪ কোটি টাকা। মূল টানেলের দৈর্ঘ্য ৩.৩২ কিলোমিটার। এর মধ্যে টানেলের প্রতিটি সুড়ঙ্গের দৈর্ঘ্য ২.৪৫ কিলোমিটার। দুই সুড়ঙ্গে দুটি করে ৪টি লেন থাকবে। বর্তমানে টানেলের ৭৩% কাজ শেষ হয়েছে বলে জানান প্রকল্প পরিচালক। লেন স্লেবের ইন্টারনেট স্ট্রাকচারের কাজ চলবে, এক টিউবের মধ্যে চলতেছে। বায়োডাক্ট এবং রোডের কাজও আমাদের চলতেছে। ২০২২ সালের ডিসেম্বরের মধ্যে সম্পন্ন করার জন্য আমরা চেষ্টা চালিয়ে যাচ্ছি। শুধু টানেল নয়, সংযোগ সড়কগুলোর কাজ দ্রুত শেষ করা দরকার বলে মনে করে নগর পরিকল্পনাবিদ। দ্রুততম সময় বাস্তবায়ন করে টানেলের সুফলটা যেন আমরা পুরোপুরি পেতে পারি, সেটার জন্য এখন সবার চেষ্টা করে। এই টানেলের কাজ শেষ হলে নদীর ওপারে দক্ষিণ চট্টগ্রামের সাথে কানেক্টিভিটির মাধ্যমে বৈপ্লবিক পরিবর্তন আসবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। দক্ষিণ চট্টগ্রামে আরও অনেক শিল্পায়ন হবে এবং যে ইন্ডাস্ট্রিয়াল জোন যেগুলো হচ্ছে প্রসার ঘটানোর ক্ষেত্রে এই কানেক্টিভিটি খুবই প্রয়োজন ছিল। ২০১৯ সালের ২৪শে ফেব্রুয়ারি টানেলের বোরিং কাজের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। প্রথম টিউবের খনন কাজ শেষ হওয়ার পর দ্বিতীয় টিউবের বোরিং মেশিনের মাধ্যমে খনন কাজ শেষ হতে সময় লেগেছে শুধুমাত্র ১০ মাস। এখন নির্ধারিত সময়ের মধ্যেই কর্ণফুলী টানেলের কাজ শেষ করে যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দিবে এই প্রত্যাশা সকলের। কর্ণফুলী টানেলের সামনে থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। চলতি মাসেই বাস্তবায়নের পথে আরও এক ধাপ এগিয়ে যাবে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র। কেন্দ্রটির প্রথম ইউনিটের পারমাণবিক চুল্লি বা রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বসানোর কাজ শুরু হচ্ছে রোববার। এরই মধ্যে চুল্লি স্থাপনের সব প্রস্তুতি শেষ। প্রকল্পের মূল কাজ এগিয়েছে প্রায় ৫০%। সরকারের আশা ২০২৩ সালে এই পরমাণু বিদ্যুৎ পাবে দেশ। পাবনা থেকে ফিরে সালাউদ্দিন লিয়ার ক্যামেরায় বিস্তারিত জানাচ্ছেন দেবাশিস রায়। স্বাধীনতার ৫০ বছরের মাথায় দেশের স্বপ্নের প্রকল্প রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের দৃশ্যমান এই চুল্লি ভবনগুলো জানান দিচ্ছে খুব বেশি সময় বাকি নেই এর চূড়ান্ত স্তরে পৌঁছাতে। ২০১৭ সালের নভেম্বরে মূল নির্মাণ কাজ শুরু হবার পর থেকে আমূল পাল্টে গেছে রূপপুরের এই প্রকল্প এলাকা। প্রথম ইউনিটের রিঅ্যাক্টর ভবন প্রায় প্রস্তুত। ভৌত অবকাঠামোতে এগিয়ে যাচ্ছে দ্বিতীয় ইউনিটও। পরমাণু বিদ্যুৎ কেন্দ্রে যে যন্ত্রে নিউক্লিয়ার ফুয়েল বা ইউরেনিয়াম থেকে বিদ্যুৎ উৎপাদন করা হবে তার মূল কাঠামোকে বলা হয় রিঅ্যাক্টর প্রেসার ভেসেল বা পরমাণু চুল্লি। এসব বিদ্যুৎ কেন্দ্রের প্রাণ হিসেবেই বিবেচনা করা হয় এই বিশেষ যন্ত্রাংশকে। এটি স্থাপনের জটিল কাজ সম্পন্ন করার মাধ্যমেই গুরুত্বপূর্ণ মাইলফলক অর্জিত হবে বলে মত প্রকল্প বাস্তবায়নে থাকা কর্মকর্তাদের। রিঅ্যাক্টর প্রেসার ভেসেল আমরা বসাচ্ছি, তারপরে পরে যেটা আসবে আমাদের স্টিম জেনারেটর। তাতে যে গুরুত্বপূর্ণ ৬টি যে অঙ্গ, এর মধ্যে ৪টাই রিঅ্যাক্টর বিল্ডিংয়ে প্লেস করা আছে। ইউনিট 1-এর যত গুরুত্বপূর্ণ
যন্ত্রপাতি সবগুলি মূলত এই বসে যাচ্ছে। রাশিয়ার রাষ্ট্রায়ত্ত পরমাণু সংস্থা রোসাটমের কারিগরি তত্ত্বাবধান ও নকশায় এখানে ব্যবহার করা হবে পরমাণু প্রযুক্তির সবশেষ সংস্করণ VVER 1200 টাইপের 2টি রিঅ্যাক্টর। প্রথম ইউনিটের জন্য 4টি স্টিম জেনারেটর, প্রেশারাইজার, হাইড্রো অ্যাকোমোডেটর ও কুল্যান্ট পাম্পের মতো ভারী যন্ত্র এখন রূপপুরের মাটিতে। এই বছরের মধ্যে প্রকল্পের 50% কাজ সম্পন্ন করব, আর পরবর্তী যেগুলো থাকলেও সব যন্ত্রপাতি স্থাপনের কাজ 2023 সালের মধ্যে আমরা আশা করব কমিশনিং কাজ সম্পন্ন করতে পারবো। রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনা ঢাকা থেকে ভিডিও কনফারেন্সে এই প্রকল্পে চুল্লি স্থাপনের কর্মযজ্ঞ উদ্বোধন করার কথা রয়েছে। বিজ্ঞানমন্ত্রী জানাচ্ছেন, প্রযুক্তি ও নিরাপত্তায় কোনো আপোষ করছে না বাংলাদেশ। পৃথিবীতে এই ধরনের সফিস্টিকেটেড টেকনোলজি নিয়ে মাত্র 33টা দেশ ইনক্লুডিং আস আমরা এই কাজ করতে পারি। মোরসেফের শেষ যেটা লাইসেন্স পেয়েছে সেটাই কিন্তু আমরা নিচ্ছি। রিঅ্যাক্টর প্রেসার ভেসেল ইনস্টলেশনের মাধ্যমে পরমাণু স্থাপনা নির্মাণের সাফল্য ধারায় নতুন মাইলফলক অতিক্রম করতে যাচ্ছে দেশ। এই পুরো প্ল্যান্টটি চালু হলে বছরে অন্তত 6 কোটি মানুষ নিরবচ্ছিন্ন বিদ্যুৎ যেমন পাবেন, ঠিক তেমনিভাবে পরমাণু শক্তির শান্তিপূর্ণ ব্যবহারে বাংলাদেশ বিশ্বে অধিষ্ঠিত হবে সম্মান ও সক্ষমতার নতুন স্তরে। দেবাশিস রায়, সময় সংবাদ, রূপপুর নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট, ঈশ্বরদী, পাবনা। সবুজ পাহাড়ে সোনালী রং। বান্দরবানে ফসল কাটার উৎসব নিয়ে রিপোর্ট থাকছে সংবাদের শেষাংশে। সৌদি আরবগামী প্রবাসী কর্মীদের করোনা টিকার বুস্টার ডোজ প্রয়োগের সিদ্ধান্ত নিয়েছে সরকার। আইসিটি মন্ত্রণালয়ে সনদ প্রাপ্তির ব্যবস্থা করা মাত্রই শুরু হবে টিকা দেয়া, জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী ইমরান আহমেদ। এদিকে ঢাকার পর চট্টগ্রাম ও সিলেটেও RT-PCR ল্যাব বসানো হবে। এতে কর্মস্থলে যেতে কমে আসবে প্রবাসীদের ভোগান্তি। প্রসূন আশিসের রিপোর্ট। চীনের সিনোফার্মের টিকা নিয়ে সৌদি আরবে যেতে চাইলেও সেদেশের শর্তের কারণে আটকে পড়েন সৌদিগামী প্রায় 30,000 বাংলাদেশি কর্মী। সম্প্রতি সৌদি কর্তৃপক্ষ জানায়, বিদেশে সিনোফার্ম ও সিনোভ্যাকের টিকা গ্রহণকারীকেও সৌদি আরবে প্রবেশের ক্ষেত্রে সেদেশে অনুমোদিত 4টি টিকা অক্সফোর্ডের অ্যাস্ট্রাজেনেকা, ফাইজারের বায়োনটেক, জনসন অ্যান্ড জনসন এবং মডার্নার টিকার কোনো একটির বুস্টার ডোজ নিতে হবে। এই বিষয়টি বিবেচনায় নিয়ে সৌদিগামী কর্মীদের করোনা প্রতিরোধে টিকার বুস্টার ডোজ দেওয়ার সিদ্ধান্ত নেওয়ার কথা জানিয়েছেন প্রবাসী কল্যাণমন্ত্রী। বুস্টার ডোজের সনদ প্রাপ্তির ব্যবস্থা হলেই রাজধানীর 7টি সেন্টার থেকে বুস্টার ডোজ প্রয়োগ করার কথা জানান তিনি। সৌদিগামী কর্মী যারা আছেন ওরা আটকে আছে, সিদ্ধান্ত হয়েছে বুস্টার ডোজ দেওয়া হবে প্রবাসী কর্মীদের জন্য। 7টা সেন্টার ঢাকায় যেটা ঠিক করা হয়েছিল ওখান থেকে দেওয়া হবে, বা তার আগে আইসিটি মন্ত্রণালয় সার্টিফিকেট যে ঠিক মতন বের হবে এই রেফারেন্সে, এটার ব্যবস্থা ওনারা করে তারপর আমরা এটা চালু করব। এদিকে বিদেশগামী প্রবাসী কর্মীদের স্বার্থে র্যাপিড PCR টেস্টের সুবিধা আরও বাড়ানো উচিত জানিয়ে প্রবাসী কল্যাণ মন্ত্রী বলেন, এবার সিলেট ও চট্টগ্রাম বিমানবন্দরেও এ ব্যবস্থা নেওয়া হচ্ছে। র্যাপিড PCR টেস্ট যেটা প্রযুক্তি বিভিন্ন এয়ারপোর্টে ইউজ হচ্ছে, তো আমাদের অনীহা কোথায়? অনীহা শুধু একই জায়গায়, রেট বেশি। যারা যাবে ওদেরই ব্যাপার হলো দ্যাট রেট ওনারা কত পে করবে। প্রায়োরিটি আমরা ঢাকাকে দিলাম এই জন্য ঢাকাতে অলরেডি ফ্লাইটগুলি চালু আছে, ওখানে র্যাপিড টেস্টের PCR টেস্টের যদি ব্যবস্থা হয়ে যায় তাহলে অটোমেটিক্যালি ওখান থেকে ফ্লাইটও চালু হয়ে যাবে। চিটগংয়ের আর সিলেটের বিদেশগামী যারা আছে ওদের সুবিধা হয়ে যাবে। বুস্টার ডোজের সনদ প্রাপ্তির ব্যবস্থা করতে আইসিটি মন্ত্রণালয় ও RT-PCR পরীক্ষার সুবিধা বাড়াতে স্বাস্থ্য মন্ত্রণালয়কে তাগিদ দেওয়ার কথাও জানান প্রবাসী কল্যাণ মন্ত্রী। তো হেলথ মিনিস্টারকে চিঠি দিয়েছি। প্রসূন আশিস, সময় সংবাদ, ঢাকা। 7 মাসের মধ্যে দেশে করোনায় সর্বনিম্ন 7 জন মারা গেছেন। স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য বলছে, গত 24 ঘন্টায় শনাক্ত হয়েছেন 644 জন। নমুনা পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার 2.74। এ পর্যন্ত দেশে মোট শনাক্ত হয়েছেন 15,61,463 জন। করোনায় পর্যন্ত মোট মৃত্যু হয়েছে 27,654 জন। এর আগে বৃহস্পতিবার করোনায় 12 জনের মৃত্যু হয়েছে। যশোর শিক্ষা বোর্ডের চেক জালিয়াতির মাধ্যমে 2.5 কোটি টাকা আত্মসাতের ঘটনায় ব্যবহার করা হয়েছে নাম সর্বস্ব 2টি প্রতিষ্ঠানকে। চেয়ারম্যানের ছত্রছায়ায় বোর্ডের 2 ব্যক্তি এই অনিয়ম করেছে বলে অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করেছেন বোর্ড চেয়ারম্যান। আবুল কালাম আজাদের ছবি ও জুয়েল মৃধার তথ্য নিয়ে রিপোর্ট।
যশোর শিক্ষা বোর্ড সরকারি কোষাগারে জমার জন্য আয়কর ও ভ্যাট বাবদ 10,036 টাকার 9টি চেক ইস্যু করে চলতি অর্থ বছরে। এই 9টি চেক জালিয়াতি করে ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর নামে 1,89,12,010 টাকা এবং শাহিলাল স্টোরের নামে 61,32,000 টাকা উত্তোলন করে আত্মসাৎ করা হয়েছে। অথচ শাহিলাল স্টোর ও ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং নাম সর্বস্ব প্রতিষ্ঠান। বোর্ডের কাছেই শেখহাটি বাজারে শাহিলাল স্টোর মূলত একটি ফটোস্ট্যাট কাম মোবাইল ও গ্যাস বিক্রি প্রতিষ্ঠান। শুক্রবার সকালে গিয়ে প্রতিষ্ঠানটি বন্ধ পাওয়া যায়। বন্ধ রয়েছে দোকান মালিক আশরাফুলের মোবাইল ফোনও। অপরদিকে ভেনাস প্রিন্টিং অ্যান্ড প্যাকেজিং এর মালিক বাবু ইসলামের যশোর রাজারহাটস্থ বাসভবনের সাথে রয়েছে দেশ প্রিন্টার্স। তবে সাইনবোর্ডে মোবাইল নম্বর রয়েছে বাবু ইসলামের। বাবু ইসলামের দাবি, বোর্ডের 2 কর্মচারী চেয়ারম্যানের নাম করে তার কাছ থেকে প্যাড, সিল ও চেক নিয়ে এই অর্থ উত্তোলন করেছেন। শাহিলাল স্টোর বিকাশ, নগদ, মোবাইলের বিভিন্ন রকম সামগ্রী এইসবই বিক্রি করে আমরা জানি। সালাম কামাল হচ্ছে যে বলে যে ঊর্ধ্বতন কর্মকর্তা প্রতিষ্ঠান প্রধানের চেকগুলো হচ্ছে যে দিতে হবে। তো তখন আমি বলি যে আমার কোনো সমস্যা হবে না, আপনার কোনো সমস্যা হবে না। যশোর শিক্ষা বোর্ড এমপ্লয়িজ ইউনিয়নের সাধারণ সম্পাদকের দাবি, দুর্নীতির সাথে হিসাব বিভাগের লোকজনের সাথে চেয়ারম্যানও জড়িত। এই দুর্নীতিবাজ চেয়ারম্যান প্রফেসর ডক্টর মোল্লা আমির হোসেনকে অতি সত্বর এখান থেকে প্রত্যাহার করে শুধু চেয়ারম্যান যেই দুর্নীতিতে যেই জড়িত থাকুক তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করবে। অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন বোর্ড চেয়ারম্যান। আমাদের জড়িত হওয়ার কোনো সুযোগ নেই। অর্থ শেষ হয়ে গেলে আমরা প্রত্যেকটা মুড়ি বই বের করি, একটা যাচাই করি এই চেকটা এত ইস্যু হয়েছে, কার নামে গেছে এবং সেই টাকার এত টাকা ব্যাংক থেকে চলে গেছে কিনা। এই ঘটনায় শিক্ষা বোর্ডের কলেজ পরিদর্শক এম রাব্বানীকে প্রধান করে 5 সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। আগামী 7 কর্মদিবসের মধ্যে রিপোর্ট দেওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে। সময় সংবাদ, যশোর। ই কমার্স কোম্পানি দুর্নীতি করলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। বিকেলে রংপুরের গোল্ডেন টাওয়ারে এক অনুষ্ঠানের শেষে তিনি বলেন, ই কমার্স প্রতিষ্ঠানে টাকা বিনিয়োগ করে গ্রাহক ক্ষতিগ্রস্ত হলে তার দায় সরকার নেবে না। 10টা বা 12টার বিরুদ্ধে এলিগেশন আসছে, তার বিরুদ্ধে তদন্ত চলছে, আমরা দেখছি কি করা যায়। এছাড়া কিন্তু 20,000 বাকি আছে, কারণ বাইরে তারা কাজ করছে। আমরা চাই ই কমার্স ব্যবসা ভালো চলুক, যারা অপরাধ করেছে তাদের বিরুদ্ধে ব্যবস্থা। যারা 1.5 লাখ টাকার মোটরসাইকেল 1 লাখ টাকায় পাচ্ছে, তখন তো সরকারকে বলেনি এত সস্তায় আমরা পাচ্ছি। সেটা অ্যাবনর্মাল প্রাইসে তারা নিয়েছে। এই আমাদের ক্রেতাদেরকে সেই ইটা সম্বরণ করতে হবে। মা ইলিশ সংরক্ষণে প্রজনন মৌসুমে চাঁদপুরের পদ্মা ও মেঘনা সহ দেশের 6টি অভয়াশ্রমে বন্ধ রয়েছে সব ধরনের মাছ ধরা। এ সময় কর্মহীন জেলেদের খাদ্য সহায়তা দিচ্ছে সরকার। জেলেদের দাবি, শুধু চাল সহায়তা দিয়ে তাদের ক্ষতি পোষানো সম্ভব নয়। ঋণ পরিশোধ সহ প্রতিদিনের অন্যান্য খরচ জোগাতে গিয়ে নাভিশ্বাস অবস্থা তাদের। এজন্য অর্থ সহায়তাও চান জেলেরা। নাইমুল ইসলাম নীরবের তোলা ছবি ও ফারুক আহমেদের পাঠানো তথ্য নিয়ে রিপোর্ট। জেলে হাসান আলীর স্ত্রী আয়শা বেগম, 8 সন্তান নিয়ে পরিবারে সদস্য সংখ্যা 10 জন। প্রজনন মৌসুমে নদীতে মাছ ধরা নিষিদ্ধ থাকায় জেলে স্বামীর আয়ের পথ বন্ধ। তার উপর রয়েছে ঋণের বোঝা। এখন ধার দেনা করে কোনো মতে জীবন বাঁচানোর যুদ্ধ তাদের। একই অবস্থা চাঁদপুর সদরের আনন্দবাজার এলাকার নদীপাড়ের 4 উপজেলার কয়েক হাজার জেলে পরিবারের। তারা বলছেন, সরকার নিষেধাজ্ঞাকালীন যে চাল দেয় তা দিয়ে হয়তো কিছুটা অভাব দূর হয়, কিন্তু দৈনন্দিন বাজার সহ অন্যান্য খরচ মেটানো নিয়ে তাদের দুশ্চিন্তার কমতি নেই। এতে ঋণগ্রস্তরা কিস্তি পরিশোধের পরিবর্তে আরও দেনায় জড়িয়ে পড়ছেন। সরকারের কাছে আর্থিক সহায়তাও চান অসহায় জেলেরা। গাঙ্গের কাম করা অনেক বন্ধ, 22 দিনটা লইয়া এখন অনেক কষ্টে যাইতেছে না। এতো কিস্তি আয় করছে, অনেক টাকা ঘর নাই, গুছাইতে পারিনি, কইতো নিব। এটার লগে যে তেল নুন মাছ তরকারি লাকড়ি সব কিছুই লাগে, সেটা তো আপনারা নিজেরই বুঝেন, আপনারাও তো খানা খান। একজন কামাই করেন না, 10 জন খাওয়ান না। দেখা গেছে আমরা খুব কষ্টে আছি, একটু দেরি হয়ে গেল আর কি। এতে আমরা খুশি আছি। খাদ্য সহায়তাটা যদি নিষেধাজ্ঞার পূর্বে জেলেদের ঘরে ঘরে পৌঁছে দেওয়া যায়, তাহলে তারা এ ব্যাপারে নিষেধাজ্ঞা মানার ব্যাপারেও নিজেদের দায়িত্ববোধ এবং সচেতনতা বোধ করবে। স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের দাবি, চাল বরাদ্দ ও বন্টনে কোনো গাফিলতি নেই। সরকারের নির্দেশনা অনুযায়ী জেলেদের সহায়তা দেওয়া হচ্ছে। বরাদ্দটা পাওয়ার সাথে সাথে আমরা জেলেদের খবর দিয়ে সাথে সাথে আমাদের 20 কেজি চাল ওনাদের হাতে পৌঁছে দিই। আমরা একদিনও দেরি করি নেই। আমরা চালের ডিউটা পেয়েছি 29 তারিখে এবং 3 তারিখের মধ্যে আমরা যত চেয়ারম্যান আছে, ইউপি চেয়ারম্যান, সবাইকে উপবরাদ্দ দিয়েছি। সরকারি তালিকা অনুযায়ী জেলায় জেলে পরিবারের সংখ্যা 44,035টি। সময় সংবাদ, চাঁদপুর।
মা ইলিশ রক্ষায় চাঁদপুর সহ দেশের অন্যান্য উভয়াশ্রমে আইন শৃঙ্খলা বাহিনীর কঠোর অভিযান চলছে। আজও 10 জন জেলে আটক সহ বিপুল পরিমাণ কারেন্ট জাল জব্দ হয়েছে। গতরাত থেকে চাঁদপুরের পদ্মা মেঘনা নদীর বিভিন্ন পয়েন্টে তৎপর নৌ পুলিশ ও কোস্টগার্ড। এরপরও প্রশাসনের নজর এড়িয়ে নদীতে জাল ফেলেন জেলেরা। খবর পেয়ে অভিযান চালিয়ে 10 জেলেকে আটক করে বিভিন্ন মেয়াদে সাজা দেওয়া হয়। এছাড়া পটুয়াখালীর পায়রা নদী থেকেও 50,000 মিটার কারেন্ট সহ চরগড়া জাল জব্দ করে নৌপুলিশ। পরে এসব জাল পায়রাকুঞ্জ এলাকায় আগুনে পুড়ে নষ্ট করা হয়। গোপালগঞ্জের কাশিয়ানীতে মাত্র 3 ঘন্টার ব্যবধানে 25টি দোকান চলে গেছে মধুমতি নদীর গর্ভে। হুমকির মুখে বাজারের আরও কয়েকশো দোকান। এতে দিশেহারা ব্যবসায়ীরা। আবার ঘুরে দাঁড়াতে সরকারি সহায়তার পাশাপাশি নদী ভাঙন রোধে কার্যকরী পদক্ষেপ নেওয়ার দাবি তাদের। উপজেলা প্রশাসন বলছে আপৎকালীন ভাঙন প্রতিরোধে ব্যবস্থা নেওয়া হচ্ছে। SM আমির হামজার পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। চোখের সামনেই পুরো দোকান নদীর পেটে। দোকান থেকে আসা আয় দিয়েই চলে সংসার। নদীর এমন ভাঙনে দিশেহারা ব্যবসায়ীরা। গোপালগঞ্জে মধুমতি নদীর ভাঙন তীব্র আকার ধারণ করেছে। শুক্রবার সকালে মাত্র 3 ঘন্টার ব্যবধানে কাশিয়ানী উপজেলার ভাটিয়াপাড়া বাজারে বিলীন 25টি দোকান। প্রতিটি দোকানে লাখ লাখ টাকার মালামালও ভেসে গেল নদীতে। বাজারের জামে মসজিদেরও কিছু অংশ ভেঙে গেছে। সর্বস্ব বিলীন নিঃস্ব হয়ে গেছে। এদের মালামাল বের করতে পারেনি। মালামাল সহ কোনো কিছুই তারা সরাতে পারেনি। সবকিছু নদীগর্ভে বিলীন হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যাতে সরকারের দ্রুত ব্যবস্থা পায়। ক্ষতিগ্রস্ত এলাকা পরিদর্শন করেছেন উপজেলা প্রশাসন ও পানি উন্নয়ন বোর্ডের কর্মকর্তারা। তারা বলছেন বাজারটির বাকি অংশ রক্ষায় জিওব্যাগ ফেলে আপদকালীন ভাঙন ঠেকানোর কাজ চলছে। স্থায়ীভাবে বাঁধ নির্মাণেরও আশ্বাস দেন তারা। পানি উন্নয়ন বোর্ডের পক্ষ থেকে টেম্পোরারি প্রোটেকশন ওয়ার্ক করার জন্য ইতিমধ্যে ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। আমরা আশা করছি খুব দ্রুততম সময়ের মধ্যে এই কাজটি শুরু করা হবে। এখানে স্থায়ী তীর প্রতিরক্ষা কাজ করা খুবই জরুরি। আগে থেকে অবহিত হতাম তাহলে কিন্তু এখানে আমরা সেরকম প্রোটেকশনের ব্যবস্থা নিতাম। এখানে ইমার্জেন্সি কাজ করার জন্য বস্তা ফিলিং করে রাখছি। ব্রিটিশ আমলে 1 বর্গ কিলোমিটার জায়গা নিয়ে গড়ে ওঠা ঐতিহ্যবাহী ভাটিয়াপাড়া বাজারে প্রায় 3000 ছোট বড় দোকান আছে। এছাড়া বাজারের কাছাকাছি রয়েছে সরকারি খাদ্যগুদাম ও রেলওয়ে স্টেশন। দ্রুত কার্যকরী পদক্ষেপ না নিলে সবকিছু নদীতে বিলীনের আশঙ্কা এলাকাবাসীর। সময় সংবাদ, গোপালগঞ্জ। সাতক্ষীরার আশাশুনি উপজেলায় পানিতে তলিয়ে থাকা প্রতাপনগর জামে মসজিদটি অবশেষে সম্পূর্ণ ভেঙে পড়ল। এলাকাবাসী জানান গত 10 আগস্ট খোল পেটুয়া নদীর বেড়িবাঁধ ভেঙে বিস্তীর্ণ এলাকা প্লাবিত হয়। ভাঙনের কবলে পড়ে অসংখ্য ঘরবাড়ি বিলীন হয়। তবে গত 2 মাস যাবৎ মূল ভূখণ্ড থেকে মসজিদটি আলাদা হয়ে যাওয়ায় সেখানে নামাজ আদায় করতে পারেননি মুসল্লিরা। শুক্রবার ভোরে একেবারে এই বিলীন হয়ে যায় মসজিদটি। এদিকে স্মৃতি ধরে রাখতে গত কয়েকদিন ধরেই নৌকায় ভাসমানভাবে নামাজ আদায় করছেন মুসল্লিরা। বাংলার সময় আরও থাকছে। সপ্তাহ ব্যবধানে নওগাঁর হাটে মন প্রতি 60 থেকে 70 টাকা কমল ধানের দাম। লোকসানের মুখে কৃষক। ভারত থেকে চাল আমদানির প্রভাব দাবি ব্যবসায়ীদের। চিলাহাটি হলদিবাড়ি সীমান্ত দিয়ে রেলপথে ভারতের সঙ্গে পণ্য পরিবহন শুরুর প্রভাব পড়েছে উত্তরের সৈয়দপুরে। সৈয়দপুর রেল স্টেশনের ডাম্পিং গ্রাউন্ডে প্রতিদিন শত শত টন পাথর আসছে। পাথর আমদানির পাশাপাশি শিগগিরই অন্যান্য পণ্য পরিবহন শুরু হলে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন হবে। নীলফামারী প্রতিনিধি শাকির হোসেন বাদলের তথ্য, ছবিতে প্রতিবেদন। পাথর নামানো ওঠানোর শব্দ আর শ্রমিকদের হাঁক ডাকে আবার সরব হয়ে উঠেছে সৈয়দপুর রেল স্টেশনের ডাম্পিং গ্রাউন্ড। 56 বছর পর চিলাহাটি হলদিবাড়ি সীমান্তে নতুন করে রেলপথ চালুর পর ভারত থেকে পাথর আমদানি শুরু করেছেন ব্যবসায়ীরা। প্রতিদিন 3 থেকে 4000 মেট্রিক টন পাথর আসছে এখানে। এতে নতুন করে কর্মসংস্থানের সৃষ্টি হয়েছে। পাথরের গাড়ি আসে, আমরা খুবই কাজকাম পাইতেছি, আমার লাভ হয়েছে। সবাই কাজকর্ম করে খাইতেছে। আগে বেকার ছিলাম, অন্যান্য কাজ করছিলাম। আর আগে কিন্তু পাথরটা এগুলো কম আসছে। এখন এই চিলাহাটি বড় করলে ডাইরেক্ট এই পাথরটা বেশি আসতেছে। এখন সৈয়দপুর আসার পর থেকে আমাদের বেকারত্বটা অনেকটাই কাটে গেছে। এই পথে নতুন করে রেল যোগাযোগ চালুর জন্য চিলাহাটি রেল স্টেশন সংস্কার করা হলেও পর্যাপ্ত ডাম্পিং গ্রাউন্ড করা হয়নি বলে অভিযোগ আমদানি রপ্তানিকারকদের। এখানে ক্যারিং খরচ কম এবং হলো রেকের ভাড়াটা, আমরা রেলের ভাড়াটা একটু কম পাই।
এই জন্য আমরা এই বর্ডারটা একটা চয়েস করেছি। বিভিন্ন পয়েন্ট দিয়ে আমরা কাজ করছি, তবে এখান দিয়ে নতুন চালু হওয়ার পর থেকে আমরাও মনে করেন যে দিক দিয়ে কাজের সুবিধার কারণে আমরাও এই দিক দিয়ে মাল ঢুকছি আর কি। আপাতত শুধু পাথর আমদানি হলেও শিগগিরই অন্যান্য পণ্য পরিবহন শুরু হবে বলে জানালেন স্টেশন মাস্টার। বর্তমানে হলদিবাড়ি চিলাহাটি রুটে পাথর পরিবাহিত হচ্ছে ট্রেনে, ভবিষ্যতে খাদ্য পরিবহন হবে এবং এই সৈয়দপুর স্টেশনের গুরুত্ব অনেক বেড়ে যাবে এবং কর্মচঞ্চলতা বেড়ে যাবে। আগস্ট মাসে শুরু হবার পর ভারত থেকে প্রায় 50,000 মেট্রিক টন পাথর আমদানি হয়েছে বলে জানিয়েছেন আমদানি রপ্তানিকারকেরা। সময় সংবাদ, নীলফামারী। সপ্তাহ ব্যবধানে নওগাঁর হাটে কমে গেছে ধানের দাম। বিক্রি হচ্ছে বন প্রতি 60 থেকে 70 টাকা কমে। এতে ধার দেনা করে ধানের আবাদ করে এখন লোকসান গুনছেন কৃষকরা। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে চাল আমদানি এবং কয়েকদিন পর হাটে আমন ধান ওঠার খবরে কমে গেছে দাম। এমআর রকির রিপোর্ট, ক্যামেরায় ছিলেন রকিবুল ইসলাম। ভোরের আলো ফোটার সাথে সাথে বস্তা বস্তা ধান নিয়ে নওগাঁর সরস্বতীপুর হাটে আসেন কৃষকেরা। গেল কয়েকদিনে ধানের দাম মোটামুটি পেলেও সপ্তাহের ব্যবধানে কমে যাওয়ায় মাথায় হাত তাদের। কৃষকরা জানালেন, সরস্বতীপুর হাটে মন প্রতি 60 থেকে 70 টাকা কমে বিক্রি হচ্ছে ধান। এতে লোকসানের মুখে তারা। 980 মধ্যে বিক্রি করা হয়েছে এই ধানে, সেই ধান আজকে 820-30। গত হাটে দাম একটু বেশি ছিল, 60-70, কিন্তু এই হাটে দামটা কমে গেছে। হাটে আসে দেখি বাজার অনেক কম, এই জন্যে যারা ব্যবসায়িক তারা লাভবান হচ্ছে। তো এই বিষয়টা সরকার যদি একটু লক্ষ্য দিত তাহলে কৃষকের আমার মনে হয় লাভবান হতো। ব্যবসায়ীরা বলছেন, ভারত থেকে চাল আমদানি করায় হাটের প্রভাব পড়েছে। বাজারে চালটা কেনাকাটা কম হইতেছে, আইতেছে না, এই জন্য ধানের বাজার থেকে পড়ে গেছে। বাইরে থেকে চাল আমদানি আর সামনের দিকে নতুন মৌসুম, নতুন ধান উঠবে, এই কারণে বাজারটা একটু কমছে। জেলায় 55টি অটো আর 700 হাস্কিং মিল পরিচালনায় 1500-র বেশি ব্যবসায়ী রয়েছেন। এমআর রকি, সময় সংবাদ, নওগাঁ। দিনাজপুরের হিলিতে শতাধিক পানের বরজে দেখা দিয়েছে পাতা পচা রোগ। এতে লোকসানের মুখে পান চাষিরা। তারা জানান, সীমান্ত ঘেঁষা, ঘনশ্যামপুর, মোংলা, ঘাসুরিয়া ও মাধবপাড়া এলাকায় রয়েছে 365টি পানের বরজ। তবে বেশিরভাগ বরজে দেখা গিয়েছে পাতা পচা রোগ। বালাইনাশক ব্যবহার করেও মিলছে না ফল। এতে লাভের পরিবর্তে পুঁজি হারানোর শঙ্কা পান চাষিদের। এই অবস্থায় পান চাষিদের নানা পরামর্শ দিয়ে যাচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। পচের রোগ দেখা যায়, ওষুধ ব্যবহার করি, তাতে আমাদের কোনো লাভ আসতেছে না। পান পচে গিয়ে আমরা কিভাবে জীবন চালাবো সেটা তো পাচ্ছি না, যেহেতু পানের দাম নেই। এই পচা রোগের কারণে আমরা কৃষকেরা সব শেষ। আমাদের ব্যাংক থেকে ঋণ উঠাইছি, ঋণ উঠার কারণে আমরা তো আরও শেষ। প্রচুর বৃষ্টিপাত হচ্ছে, বৃষ্টি পানি জমে থাকার কারণে কাণ্ড পচা রোগের একটু আক্রমণ দেখা দিয়েছে। তো আমরা তাদেরকে পরিচ্ছন্ন চাষাবাদ করা সহ জৈব সার ব্যবহারের জন্য তাদেরকে তাগাদা দিচ্ছি। খুলনার বাজারে নানা প্রজাতির মাছের সরবরাহ বেড়েছে। দূর দূরান্তের পাইকার ও সাধারণ ক্রেতারা মাছ কিনতে ভিড় করছেন এখানে। এতে দামও অনেকটা স্থিতিশীল, তবে খুশি নন ক্রেতারা। খুলনা থেকে আব্দুল্লাহ আল মামুন রুবেলের প্রতিবেদন, ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। খুলনায় রূপসা পাইকারি মাছ বাজার। ক্রেতা বিক্রেতাদের হাক ডাকের মধ্য দিয়ে চলছে কেনাবেচা। বাজারে সামুদ্রিক মাছের পাশাপাশি বেড়েছে অন্যান্য মাছের সরবরাহ। পাওয়া যাচ্ছে রুই, ট্যাংরা, ভেটকি, কাতল সহ নানা প্রজাতির মাছ। ভেটকি মাছ বিক্রি হচ্ছে প্রতি কেজি 550 থেকে 600 টাকায়, আর রুই 300 থেকে 350 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। অন্যান্য মাছের দামও তুলনামূলক স্থিতিশীল। তারপরও দাম নিয়ে সন্তুষ্ট নন ক্রেতারা। মাছের আমদানি আছে মোটামুটি, কিন্তু দাম তুলনামূলকভাবে কম নাই। ইলিশ নেই বলে অন্যান্য মাছের 10-20 টাকা কেজিতে একটু বেশি। তবে দাম নিয়ে বিক্রেতারা বলছেন ভিন্ন কথা। বাজারে ইলিশ না থাকায় অন্য মাছের দাম কিছুটা কম বলে দাবি তাদের। প্রত্যেকটা মাছের কেজি হতে ম্যাক্সিমাম 50 থেকে 60 টাকা রেট কম। এখন কালীবাউস 250-240 এইভাবে বিক্রি হচ্ছে। আবারও ইলিশের সরবরাহ হলে বাজার চাঙা হয়ে উঠবে বলে মনে করেন ব্যবসায়ী নেতারা। আমাদের বাজারটা ইলিশের উপর নির্ভরশীল, এখন ইলিশ নাই, তা এখন যত খুব দ্রুত ইলিশ চলে আসবে, আসলে বাজারটা চাঙ্গা হবে। রূপসা পাইকারি বাজারে প্রতিদিন গড়ে 50 কোটি টাকার মাছ কেনাবেচা হয়। আব্দুল্লাহ আল মামুন রুবেল, সময় সংবাদ, খুলনা।
কক্সবাজারে সম্প্রতি রোহিঙ্গা নেতা মুহিবুল্লাহ হত্যার ঘটনা সহ ক্যাম্পের সার্বিক পরিস্থিতি পরিদর্শনে গেছেন পররাষ্ট্র সচিব মাসুদ বিন মোমেন সহ 4 জনের একটি প্রতিনিধি দল। দুপুরে ঢাকা থেকে কক্সবাজার পৌঁছান তারা। প্রতিনিধি দলটির ক্যাম্প পরিদর্শন শেষে রোহিঙ্গা প্রতিনিধিদের সঙ্গে সার্বিক বিষয়ে আলোচনার কথা রয়েছে। সবকিছু পর্যালোচনা করে রোহিঙ্গা ক্যাম্পে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান পররাষ্ট্র সচিব। আগামীকাল বিকেলে ঢাকার উদ্দেশ্যে রওনা দেবার কথা রয়েছে প্রতিনিধি দলটির। রিসেন্ট সময়ে যে সমস্ত ঘটনা ঘটেছে সেটার আলোকেও একটু গ্রাউন্ড সিচুয়েশন অ্যাসেসমেন্টেরও একটু দরকার আছে। আমাদের ফরেন মিনিস্ট্রিতেও নতুন একটা টিম কাজ করছে এটা নিয়ে। তো সবাইকে নিয়ে আমরা একটু ওখানকার লোকাল সিচুয়েশনটাকে অ্যাসেস করতে চাই। কিশোরগঞ্জে স্কুল ছাত্রীর ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতরাতে নেত্রকোনার বারহাট্টা উপজেলা থেকে তাকে গ্রেফতার করা হয়। র্যাব জানায়, গত 20 সেপ্টেম্বর সন্ধ্যায় বন্ধুর জন্মদিনের কথা বলে 5ম শ্রেণীর স্কুল ছাত্রীকে রেলওয়ে স্টেশনের রেস্ট হাউসে নিয়ে যায় 4র্থ শ্রেণীর কর্মচারী সাগর। সেখানে মেয়েটিকে ধর্ষণ করা হয়। পরে স্থানীয় লোকজনের সহায়তায় তাকে উদ্ধার করে পুলিশ। পালিয়ে যায় অভিযুক্ত বখাটে সাগর। এ ঘটনায় রেলওয়ে থানায় একটি মামলা করেন নির্যাতিতার ভাই। কিশোরগঞ্জের ভৈরবে অবৈধভাবে আনা বিপুল পরিমাণ ভারতীয় ওষুধ ও শাড়ি সহ একজনকে গ্রেফতার করা হয়েছে। ভোরে ভৈরব বাসস্ট্যান্ড এলাকায় অভিযান চালায় র্যাব 14। এ সময় একটি পিকআপ ভ্যানে তল্লাশি চালিয়ে 5.5 লাখের বেশি ওষুধ সহ প্রায় 100 পিস ভারতীয় শাড়ি জব্দ করা হয়। আটক করা হয় নাজিম মিয়া নামে এক চোরা কারবারিকে। সে দীর্ঘদিন ধরে অবৈধভাবে ভারতীয় পণ্য এনে দেশের বিভিন্ন স্থানে বিক্রি করত বলে জানায় র্যাব। প্রতিদিন ডিম খাই, রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াই, এ স্লোগানে চুয়াডাঙ্গা ও বাগেরহাটে বিশ্ব ডিম দিবস পালিত হয়েছে। সকালে চুয়াডাঙ্গা প্রাণী সম্পদ বিভাগের পক্ষ থেকে বর্ণাঢ্য র্যালি বের করা হয়। র্যালি শেষে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এ সময় নিরাপদ ডিম উৎপাদনে খামারিদের রাসায়নিক ওষুধের ব্যবহার কমিয়ে অর্গানিক পদ্ধতির ওপর গুরুত্ব দেওয়ার আহ্বান জানান বক্তারা। এছাড়া বাগেরহাটে ওই দিবসটি উপলক্ষে র্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়। খাগড়াছড়িতে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর আর্থসামাজিক উন্নয়নে সেনাবাহিনীর উদ্যোগে স্থাপিত হলো কম্বল ফ্যাক্টরি। সকালে গুইমারা রিজিয়ন সদর দপ্তরে স্থাপিত এই কম্বল ফ্যাক্টরির উদ্বোধন করেন গুইমারা রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ মোয়াজ্জেম হোসেন। শান্তি সম্প্রীতি ও উন্নয়ন প্রকল্পের আওতায় এবং বিদ্যানন্দ ফাউন্ডেশনের সহযোগিতায় স্থাপন করা হয় এই ফ্যাক্টরি। এ সময় রিজিয়নের G2I মেজর তাজুল ইসলাম সহ সেনাবাহিনীর অন্যান্য কর্মকর্তা উপস্থিত ছিলেন। দরজায় কড়া নাড়ছে সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এই উৎসবকে সামনে রেখে ব্রাহ্মণবাড়িয়ার মণ্ডপে মণ্ডপে চলছে প্রতিমা তৈরির শেষ মুহূর্তের কাজ। মাটির কাজ শেষ করে এখন চলছে সাজসজ্জার প্রস্তুতি। রঙের আঁচড়ে দেবী দুর্গাকে সাজিয়ে তোলা হচ্ছে বর্ণিল সাজে। প্রতিটি প্রতিমার গায়ে রং তুলি দিতে ব্যস্ত সময় পার করছেন মৃৎশিল্পীরা। স্বাস্থ্যবিধি মেনেই উৎসব উদযাপনের প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা। আগামী 11 অক্টোবর শুরু হবে পূজার আনুষ্ঠানিকতা এবং শেষ হবে 15 অক্টোবর। এই বছরও আমরা স্বাস্থ্যবিধি পরিপূর্ণভাবে মেনে পূজা করার জন্য আমরা প্রত্যেকটি মণ্ডপকে 580টা মণ্ডপকে আমরা সেইভাবে নির্দেশনা দিয়েছি। পূজা উৎসবটি নির্বিঘ্নে যাতে পালিত হতে পারে সেই লক্ষ্যে জেলা পুলিশের পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা রক্ষা করা হয়েছে। সোনালী রং ধারণ করেছে এখন পার্বত্য অঞ্চলের সবুজ পাহাড়। প্রাকৃতিক দুর্যোগ না হওয়ায় ফলনও হয়েছে ভালো। পাহাড়ি পল্লীগুলোতে চলছে ফসল কাটার উৎসব। বান্দরবান থেকে এনে জাকিরের পাঠানো তথ্য ও ছবিতে রিপোর্ট। পেকেছে ধান, পাহাড়ে পাহাড়ে সোনালী রঙের আভা। ফসল ঘরে তুলতে উৎসবে মেতেছেন পার্বত্য এলাকার বাসিন্দারা। বান্দরবানের রোয়াংছড়ি, রুমা, থানচি, লামা ও আলীকদম উপজেলার দুর্গম পাহাড়ে প্রতি বছর এপ্রিল মাসে জুম চাষের জন্য জমি প্রস্তুত করা শুরু হয়। এরপর লাগানো হয় নিরিখা, উফশি, পিডি, ককরো, বিন্নি, গ্যালং এবং কানভুই ধানের বীজ। 4 মাস পরিচর্যার পর সেপ্টেম্বর মাস থেকে এসব ধান পাকা শুরু হয়। ধান কাটার উৎসব চলে অক্টোবর মাস পর্যন্ত। জুমিয়া পরিবারগুলোর সারা বছরের খোরাকই এই ফসল। চলতি বছর আবহাওয়া ভালো হওয়ায় ভালো ফলন হয়েছে, এতে আনন্দিত জুম চাষিরা। আবহাওয়া ভালো, ধান পাওয়া, তা আশা করি ধান একটু ভালো হবে। জুমে 40 কেজি ধান লাগিয়েছি।
এই 40 কেজি থেকে আমি যা 15 কেজি দিয়ে আমার সারা বছরের খাদ্য হবে। আমরা চুম চাষ করে খাই, ধান লাগাইছে, এবছর ফলন ভালো হচ্ছে। চলতি বছর ফলন ভালো হওয়ায় পাহাড়ি ক্ষুদ্র নৃগোষ্ঠীর পরিবারগুলোর খাদ্য নিরাপত্তা নিশ্চিত হবে বলে জানান কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের কর্মকর্তা। বান্দরবন পার্বত্য জেলার মধ্যে আপনার থেমে থেমে বৃষ্টি হচ্ছে, যেহেতু বৃষ্টিটা একটু থেমে থেমে হচ্ছে, যার কারণে জমির যে সকল আপনার সবজি প্লাস ধান আছে তারা আপনার ঠিকমতো আপনার পানি পাওয়ার কারণে ফলনটাও আমাদের যেটা কাঙ্ক্ষিত লক্ষ্যমাত্রা সেটা আমরা অর্জন করতে সক্ষম হয়েছি। কৃষি বিভাগের তথ্য মতে এবার বান্দরবন জেলায় 8,978 হেক্টর পাহাড়ি জমিতে ধানের আবাদ করা হয়েছে, যা থেকে উৎপাদনের লক্ষ্যমাত্রা 17,058 মেট্রিক টন। সময় সংবাদ, বান্দরবান। বাংলার সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। চট্টগ্রামে কর্ণফুলী নদীর নিচ দিয়ে বঙ্গবন্ধু টানেলের দ্বিতীয় সুড়ঙ্গের খনন কাজ শেষ। প্রকল্পের অগ্রগতি 73%। সংযোগ সড়কের কাজ দ্রুত শেষ করার তাগিদ। পারমাণবিক বিদ্যুতের যুগে প্রবেশে আরেক ধাপ এগোলো দেশ। রূপপুরে প্রথম ইউনিটের চুল্লি বসছে রোববার। 2023 সাল থেকে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ পাবেন 6 কোটি মানুষ। এবং বোর্ড প্রধানের মদদে যশোর শিক্ষা বোর্ডে 2.5 কোটি টাকার চেক জালিয়াতির অভিযোগ। অস্বীকার চেয়ারম্যানের 5 সদস্যের তদন্ত কমিটি। এ ছিল বাংলার সময়। সঙ্গে থাকুন সময়ের।